রিচ ড্যাড পোর ড্যাড বইটা নিয়ে যে আলোচনা চলছিল সেখানে একটা ব্যাপার বারবার উঠে আসছিল। মানে কেন এরকম হয় যে কেউ হয়তো অনেক পরিশ্রম করছে কিন্তু তাও টাকা পয়সার দিক থেকে তেমন এগোতে পারছে না। আবার কেউ কেউ মনে হয় যেন তুলনামূলক সহজেই সম্পদ তৈরি করে ফেলছে। আপনাদের আলোচনাতেও তো এই প্রশ্নটা ছিল, তাই না? ঠিক তাই। আর এই আলোচনাটা আসলে দুটো খুব ভিন্ন ধরনের আর্থিক দর্শনের গল্প শোনায়। হ্যাঁ। একদিকে যেমন আছেন লেখকের নিজের বাবা, খুব শিক্ষিত, কিন্তু সারা জীবনই অর্থের টানাটানিতে ভুগেছেন। হ্যাঁ। আর অন্যদিকে তার বন্ধুর বাবা, যার প্রথাগত শিক্ষা হয়তো কম, কিন্তু তিনি ব্যবসায়িক বুদ্ধিতে দারুণ ধনী। আচ্ছা। তো এই দুটো পথের যে মূল পার্থক্য, সেটাই আমরা আজ একটু খতিয়ে দেখব আপনাদের আলোচনার সূত্র ধরে। আলোচনা থেকে যেটা স্পষ্ট, এই তথাকথিত পুয়ার ড্যাড মানে শিক্ষিত বাবা, তিনিই সবসময় জোর দিতেন যে ভালো করে পড়াশোনা করো, একটা ভালো চাকরি পাও। একদম নিরাপদ ভবিষ্যতের ভাবনা যাকে বলে। কিন্তু অন্যদিকে ওই রিচ ড্যাড তিনি নাকি বলতেন যে চাকরি খোঁজার দরকার নেই, নিজের ব্যবসা শুরু করো। হ্যাঁ, এমন কিছু করো যাতে অন্যেরা তোমার জন্য কাজ করে, বা বলা ভালো টাকা তোমার জন্য কাজ করে। রাইট, তুমি টাকার জন্য নয়। এই আইডিয়াটা কিন্তু বেশ অন্যরকম। এখানেই তো আসল জায়গাটা। রিচ ড্যাডের মূল কথাটাই ছিল শুধু রোজগারের জন্য খেটে যাওয়া নয়, বরং সম্পদ তৈরি করা, অ্যাসেট যাকে বলে। অ্যাসেট, হ্যাঁ। এমন কিছু যা তোমার অনুপস্থিতিতেও তোমার জন্য আয় তৈরি করবে। আর এই জন্যেই কোনটা সম্পদ আর কোনটা দায়, মানে অ্যাসেট আর লাইবিলিটি, এই পার্থক্যটা বোঝা খুব দরকার। এইটা একটা দারুণ পয়েন্ট, কারণ আলোচনাতে দেখলাম অনেকেই নিজের বাড়িটাকে বিরাট সম্পদ মনে করে। হ্যাঁ, স্বাভাবিক, সেটাই তো সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট অনেকের কাছে। কিন্তু বইটা বলছে যদি ওই বাড়ি থেকে কোনো আয় না আসে, ধরুন ভাড়া বা অন্য কিছু, উল্টে যদি রক্ষণাবেক্ষণে টাকা বেরিয়ে যায় বা লোনের কিস্তি দিতে হয়, ঠিক, তাহলে ওটা আসলে একটা দায়, লাইবিলিটি। একদম। খুব সহজ করে বললে অ্যাসেট আপনার পকেটে টাকা ঢোকায়, আর লায়াবিলিটি আপনার পকেট থেকে টাকা বের করে নেয়। বাহ, এটা তো খুব পরিষ্কার সংজ্ঞা। আর ধনীরা সবসময় চেষ্টা করেন এই আয় সৃষ্টিকারী অ্যাসেট বাড়াতে, যেমন ধরুন ভাড়ার জন্য বাড়ি, স্টক মার্কেটে বিনিয়োগ, বা এমন কোনো ব্যবসা যা নিজে নিজেই চলে। এই মানসিকতার পরিবর্তনটাই আসল তাহলে। অবশ্যই। আর এর সাথেই জুড়ে আছে ওই কথাটা যেটা আপনিও বলছিলেন। হ্যাঁ, টাকার জন্য কাজ করো না, টাকাকে তোমার জন্য কাজ করাও। ঠিক। শুনতে তো দারুণ লাগে, কিন্তু বাস্তবে কি এটা করা এতটা সহজ? চাকরি ছেড়ে নিজের কিছু করা? না, সহজ মোটেই নয়। এর জন্য একটা অন্যরকম সাহস লাগে, দৃষ্টি লাগে। এটা শুধু কৌশল নয়, এটা একটা মাইন্ডসেট। মাইন্ডসেট কেমন? মানে শুধু নিজের সময় বিক্রি করে টাকা কামানোর নয়, যেমনটা আমরা চাকরিতে করি। তার বদলে এমন সিস্টেম বা ইনভেস্টমেন্ট তৈরি করা যা আপনি যখন কাজ করছেন না তখনও আয় দিচ্ছে। ঘুমিয়ে ঘুমিয়েও টাকা আসছে, এরকম? অনেকটা সেরকমই, তবে হ্যাঁ, এই পথে ঝুঁকি আছে। প্রচলিত নিরাপদ ভাবনার বাইরে বেরোতে হয়। আরেকটা জিনিস খুব ভাবালো, যেটা আপনাদের আলোচনাতেও ছিল, যে আমরা স্কুল কলেজে কত কি শিখি, কত জটিল বিষয়, হ্যাঁ, অথচ টাকা কিভাবে কাজ করে, এই টাকা পয়সার ব্যবস্থাপনা, এই শিক্ষাটা প্রায় পাওয়াই যায় না। এটা অদ্ভুত না? এখানেই তো রিচ ড্যাড পুয়ার ড্যাডের মতো বইগুলো একটা বড় শূন্যস্থান পূরণ করে। এটা শুধু টাকা জমানোর কথা বলে না, বরং বিনিয়োগের কথা বলে। হ্যাঁ, সঠিক বিনিয়োগের গুরুত্ব। রিচ ড্যাডের একটা বিখ্যাত কথা আছে না, সেভার্স আর লুজার্স, মানে যারা শুধু সঞ্চয় করে তারা আসলে হারে। কারণ মুদ্রাস্ফীতিতে টাকার দাম কমে যায়। একদম। তাই তিনি বলতেন বিনিয়োগকারীরাই জেতে। তাহলে পুরো ব্যাপারটা দাঁড়াচ্ছে যে এটা শুধু কিছু টেকনিক নয়, এটা একটা মানসিকতার বদল। ভয়কে সামলে হিসেব করে ঝুঁকি নেওয়া আর সারা জীবন ধরে শেখা। ঠিক, নিজের আর্থিক ভবিষ্যৎ নিজের নিয়ন্ত্রণে আনা। আলোচনাগুলো থেকে এটাই মনে হয়েছে যে বইটা অনেকের চিন্তাভাবনা বেশ নাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, সেটা বোঝাই যাচ্ছে। আসলে এটা প্রচলিত যে একটা ধারণা আছে, ভালো করে পড়ো, ভালো চাকরি করো, জীবন সেট, এই চক্রটার বাইরে একটা পথ দেখায়। মানে আর্থিক সাক্ষরতা। আর্থিক সাক্ষরতা, সম্পদ তৈরি করা আর বিনিয়োগের মাধ্যমে নিজের অর্থনৈতিক স্বাধীনতার দিকে যাওয়া, এই দর্শনটাই বইটাকে এতটা জনপ্রিয় করেছে। সংক্ষেপে যদি বলি, রিচ ড্যাড পোর ড্যাড আমাদের শেখায় যে আর্থিক স্বাধীনতা শুধু কত টাকা আয় করছি তার উপর নির্ভর করে না। কিসের উপর করে তাহলে? নির্ভর করে আমরা সেই আয়টা দিয়ে কি করছি, মানে সম্পদ তৈরি করছি নাকি দায় বাড়াচ্ছি।
এটার উপর। হুম, পুরো আলোচনাটা শোনার পর একটা প্রশ্ন মাথায় আসছে। বলুন। যদি আমাদের প্রথাগত শিক্ষা মানে স্কুল কলেজ এই টাকা পয়সার ব্যবস্থাপনার পথটা সেভাবে না দেখায়, তাহলে এই ধরনের বই পড়া বা ব্যক্তিগত অভিজ্ঞতা ছাড়া আর কি কি উপায় থাকতে পারে? হুম। মানে সাধারণ মানুষ আর কিভাবে শিখতে পারে যে টাকাকে নিজের জন্য ঠিকঠাকভাবে কাজ করানো যায়? এটা মনে হয়